নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের টপিক কি? আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাসের টপিক হচ্ছে খাদ্য লবণ, কমন সল্ট। তোমরা সবাই জেনে থাকবে, যেটাকে আমরা সাধারণত চলতি ভাষায় নুন বলে থাকি, লবণ, যেটা আমরা খাবার দিয়ে খাই। তো সেটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা ক্লাসে সহজেই জানবো। এবং তারপর কি করব, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, এবং আরেকটা নতুন জিনিস আজ থেকে করব। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে ডিকটেশন, শ্রুতি লিখন। অর্থাৎ আমি 5টা করে খাদ্য লবণ সম্পর্কে তোমাদের যা যা পড়াবো সেই সম্পর্কে 5টা বাংলা এবং 5টা ইংরেজিতে ওয়ার্ড বলবো। তো যারা বাংলায় লিখতে পারবে তারা বাংলায় লিখবে পুরোটাই, মানে প্রত্যেকটাই বাংলাতে লিখবে, এবং যারা ইংরেজিতে পারবে তারা প্রত্যেকটাই ইংরেজিতে লিখবে। কেমন ভাবে লিখবে সেটা আমি তোমাদের ক্লাসের শেষে তোমাদেরকে আমি দেখাবো। এখন শুধুমাত্র তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসো। তো এবার আমি ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার আগে প্রথমে কি করব না, একটা উক্তি পড়ে নেব। দেখি উক্তিটি কার। আচ্ছা, আমাদের আজকে যে উক্তিটি রয়েছে সেই উক্তিটি হলো স্বামী বিবেকানন্দের। তিনি কি বলেছেন দেখো, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। এই উক্তিটি মানুষের জীবনে শিক্ষা ও শেখার গুরুত্ব গভীরভাবে তুলে ধরে। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার শেখার সুযোগ থাকে। শেখা শুধু স্কুল বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানে এমন নয় শুধুমাত্র স্কুল থেকেই শিখবো, বই থেকেই শিখবো, এরকম নয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে পারো, ভুল থেকে শিখতে পারো, সাফল্য ব্যর্থতা থেকেও মানুষ নতুন কিছু শিখতে পারে। যে ব্যক্তি মনে করে যে সবকিছু জেনে গেছে, সবকিছু শিখে নিয়েছে, তার চিন্তা ভাবনা থেমে গেছে, ঠিক আছে, তখন তার মানসিক বিকাশ বন্ধ হয়ে যায়। নতুন জ্ঞান গ্রহণ না করলে মানুষ ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে এবং জীবনের সঙ্গে তাল মেলাতে পারে না। তাই বলা হয়েছে, শেখা বন্ধ করা মানে জীবনের গতি থেমে যাওয়া। এটা একটু ইংরেজিতে আমি বলে দিচ্ছি। দিস সেইং হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যান্ড এডুকেশন ইন হিউম্যান লাইফ। As long as a person lives, there is always something new to learn. Learning is not limited to school or books. People learn from life experiences, mistakes, successes, and failures. A person who believes that they already know everything stops thinking and growing. When learning stops, mental development also comes to a halt. Without gaining new knowledge, a person gradually falls behind and fails to keep pace with life. That is why stopping learning is compared to the end of life's progress. আরো বলছে যে অন্যদিকে যে মানুষ সবসময় শেখার আগ্রহ রাখে, সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করে। নতুন জ্ঞান তাকে আরো সচেতন, বুদ্ধিমান ও মানবিক করে তোলে। শেখার মাধ্যমেই মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত নিতে শেখে। অতএব মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন তাকে শেখার মানসিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ যতদিন বাঁচবো ততদিন কিছু না কিছু শিখবো, প্রত্যেক দিন কিছু না কিছু শিখবো। এই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে, কারণ নিরন্তর শেখাই মানুষকে জীবন্ত ও প্রগতিশীল রাখে। On the other hand, a person who is always eager to learn continuously improves themselves. New knowledge makes a person more aware, intelligent, and human. Through learning, one can understand their mistakes and make better decisions in the future. Therefore, as long as a person is alive, they must maintain the attitude of learning, because continuous learning keeps a person alive, active, and progressive. তো বাচ্চারা, আশা করছি বুঝতে পারলে যে আমি তোমাদেরকে এখানে যে উক্তিটি পড়ালাম স্বামী বিবেকানন্দের। যে মানুষ বলে কি না, মানুষ বলে, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। তো এই উক্তিটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং নিজেদের জীবনেও এটা কাজে লাগাবে অবশ্যই। ঠিক আছে, এরপর কি করব? এরপর আমি আমাদের যে মেন টপিক খাদ্য লবণ, কমন সল্ট, সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, তো কমন সল্ট বা খাদ্য লবণ যেটা, সেটা কি? তো প্রথমেই দেখো, স্ক্রিন শেয়ার করেছে। স্ক্রিন শেয়ারে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে খাদ্য লবণ ব্র্যাকেটে কমন সল্ট। তো এটার ব্যাপারে আজকে ক্লাসটা আমরা করব। তো বলছে খাদ্য লবণ কি? বলছে খাদ্য লবণ একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। তাহলে খাদ্য লবণ একটা খনিজ পদার্থ, এটা হচ্ছে একটা নোট করার মতো পয়েন্ট।
তাই না? তাহলে তোমাদেরকে নোট করতে হবে যে খাদ্য লবণ একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। এটি খাবারের স্বাদ বাড়ায় ও শরীরের বিভিন্ন কাজ চালাতে সাহায্য করে। তাহলে কি করে খাদ্য লবণ বলো? খাদ্য লবণের কাজ কি? বেসিক কাজ কি? না, বেসিক কাজ হচ্ছে, প্রাথমিক কাজ হচ্ছে খাবারের স্বাদ বাড়ায়। অর্থাৎ কোনো খাবারকে নোনতা করতে, নুন দিয়ে আমরা খাবারের স্বাদ বাড়াতে পারি ও শরীরের বিভিন্ন কাজ চালাতে সাহায্য করে। এটা বেসিক জানলাম প্রথমে কাজটা, এরপরে ডিপলি আমরা জানবো আস্তে আস্তে। ঠিক আছে, যে খাদ্য লবণের আর কি কি কাজ রয়েছে। তাহলে বুঝতে পারলে যে খাদ্য লবণ একটা হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, এবং এটি খাবারের স্বাদ বাড়ায় এবং শরীরের বিভিন্ন কাজগুলো পরিচালনা করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে খাদ্য লবণের একটা সংজ্ঞা। এরপর আমরা চলে যাব নেক্সট পেজ। নেক্সট পেজে বলছে রাসায়নিক নাম। দেখো লেখা রয়েছে রাসায়নিক নাম কি? খাদ্য লবণ। খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণের, ভালো করে মনে রাখবে এবং এগুলো প্রত্যেকটা তোমরা খাতাতে নোট করবে। ঠিক আছে, আমি বারবার বলছি খাতাতে তোমরা নোট করবে যে রাসায়নিক নাম, খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। ঠিক আছে, রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। বুঝতে পেরেছো? তাহলে রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড, যেটাকে সংকেত বা ছোট করে বলা হয় NaCl। তাহলে আশা করছি বুঝতে পারলে রাসায়নিক নাম এবং সংকেত কি খাদ্য লবণের। ওকে, ভেরি গুড। এরপর আমরা নেক্সট পেজ, 4 নম্বর পেজে চলে যাব। উৎস, কোথা থেকে আমরা খাদ্য লবণ পেয়ে থাকি? উৎস বলতে কোথা থেকে, কোথায় থেকে আমরা খাদ্য লবণ পেয়ে থাকি সেটা আমরা জানবো। 3 জায়গা থেকে আমরা খাদ্য লবণ পেয়ে থাকি। একটা হচ্ছে সমুদ্রের জল থেকে। সমুদ্রের যে জল, সেটা যারা যারা সমুদ্র গিয়েছো, সমুদ্রতে গিয়ে চান করেছো, ঠিক আছে, চান করতে গিয়ে মুখে খানিক যদি সমুদ্রের জল ঢুকে গিয়ে থাকে, তাহলে তোমরা জেনে থাকবে যে সমুদ্রের যে জল সেটা হয় নোনতা, নুন, এবং সেই সমুদ্রের জল থেকেই এই খাদ্য লবণ, ঠিক আছে, তৈরি হয়। এমন নয় ডাইরেক্ট তৈরি হয়, বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে তৈরি করা, বিক্রিয়ার মাধ্যমে, তারপরে মেশিনের সাহায্যে তৈরি করা হয়ে থাকে। তারপরে বলছে লবণ খনি। ঠিক আছে, লবণ খনি পাওয়া যায়, যেখান থেকে লবণ পাওয়া যায়, যেমন কয়লার খনি থেকে সেরকম লবণ খনি আছে। তো সেখান থেকেও কিন্তু এই খাদ্য লবণ পাওয়া হয়ে থাকে বা পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে লবণ হ্রদ। ঠিক আছে, যেমন সমুদ্রের জল আছে সেরকম হ্রদ। হ্রদ বলতে তোমরা জানো, ঠিক আছে, হ্রদ কি হয়? তো এই হ্রদ, এই লবণ হ্রদ, অর্থাৎ লবণ, তার জল, সেই জলের, সেই জলটার লবণাক্ত হয়। তো সেখান থেকেও কিন্তু সেই লবণ হ্রদ থেকেও কিন্তু কি পাওয়া যায়? খাদ্য লবণ পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে যে কোথা কোথা থেকে খাদ্য লবণ পাওয়া যায়। খাদ্য লবণের উৎসগুলি কোন কোনগুলি? 3টে। একটা হচ্ছে সমুদ্রের জল, ওয়াটার, সি, ঠিক আছে, সি অফ ওয়াটার। ওকে, লবণ খনি, যেমন কয়লার খনি হয় ঠিক তেমন লবণ খনি। আর 3 নম্বর হচ্ছে লবণ হ্রদ। ঠিক আছে, তো এই 3টে থেকে কিন্তু খাদ্য লবণ পাওয়া যায়। নোটস করবে। তাহলে আশা করছি বুঝতে পারলে যে উৎসটা খাদ্য লবণের। ভেরি গুড, নেক্সট পেজে চলে যাই। 5 নম্বর পেজ আমাদের ভৌত ধর্ম, অর্থাৎ খাদ্য লবণ ভৌত ধর্মগুলো কি কি জেনে নি। ভৌত ধর্ম বলতে কি? অর্থাৎ তার স্বাদ কেমন, তার রং কেমন, ঠিক আছে, জলের সাথে মিশতে পারে কিনা, ঠিক আছে, সে আকৃতি কেমন, তরল, কঠিন না বাষ্প, এগুলো হচ্ছে তার ভৌত ধর্ম। এগুলো আমরা জানবো। খাদ্য লবণের ভৌত ধর্মগুলো এখন আমরা জানবো। কিসের? না, খাদ্য লবণের ভৌত ধর্ম। দেখো, 1 নম্বর হচ্ছে সাদা রঙের হয়ে থাকে। তোমরা যারা দেখেছো, সবাই দেখেছো, যারা দেখেছো না সবাই দেখেছো, লবণ বা নুন যেটা, সল্ট, কমন সল্ট যেটা, সেটা সবাই দেখেছো। তো সেটার রং কি হয়? সেটার রং হয় সাদা বেশিরভাগ। লবণের রং কি হয়? সাদা। ঠিক আছে, 2 নম্বর বলছে নোনতা স্বাদ, এবং স্বাদটা কি হয়? নোনতা হয় না। ওই কারণেই না তার নাম লবণ। ঠিক আছে, নুন, অর্থাৎ তার স্বাদটা হয় নোনতা। 3 নম্বর বলছে জলের দ্রবণীয়। জলের দ্রবণীয় বলতে, যদি জলের মধ্যে 1 চামচ নুনকে বা 2 চামচ নুনকে গুলে দিই চামচ করে ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবো না ওপর থেকে বা খালি চোখে দেখে যে, বা না খেয়ে বুঝতে পারবো না যে ওই জলটার ভেতরে আমি 2 চামচ বা 1 চামচ
লবণ মিশিয়েছি, অর্থাৎ জলের মধ্যে সে ভালোভাবে মিশে গেছে। এটা কি বলছে? জলে দ্রবণীয়। বুঝতে পারলে? ওকে। তাহলে জলে দ্রবণীয় হয় নুন, এটাও একটা ভৌত ধর্ম লবণের। 4 নম্বর হচ্ছে কঠিন স্ফটিক, অর্থাৎ কঠিন শক্ত হয়। বুঝতে পেরেছো? লবণ আমরা দেখি গুড়ি গুড়ি, ঠিক আছে, কিন্তু তোমার লবণ স্ফটিক, স্ফটিক বলতে বড় বড় পাথরের যে চ্যাং যেটাকে বলে, সেই পাথরের চ্যাংগুলোকে ভেঙেই কিন্তু এই গুড়ি গুড়ি লবণ তৈরি হয়ে থাকে। তাহলে এটি কি পদার্থ? এটা হচ্ছে কঠিন পদার্থ। এমনিও তোমরা হাত দিয়ে বুঝতে পারো যে এটা তরল নয়, এটা কঠিন পদার্থ, বা এটা গ্যাসীয় নয়, এটা হচ্ছে যে কঠিন পদার্থ। তাহলে ভৌত ধর্ম হচ্ছে খাদ্য লবণের 4টে আমি তোমাদেরকে জানালাম বা বললাম বা শেখালাম, যাই বলো না কেন। সেটা হচ্ছে 1 নম্বর সাদা রঙের হয়, অর্থাৎ তার বর্ণ হয় সাদা। 2 নম্বর হচ্ছে তার স্বাদ হয় নোনতা। 3 নম্বর হচ্ছে জলে দ্রবণীয়, অর্থাৎ জলে গুলে যায়। 4 নম্বর হচ্ছে কঠিন স্ফটিক, অর্থাৎ কঠিন পদার্থ। লবণ হচ্ছে কঠিন পদার্থ। তাহলে 4টে ভৌত ধর্ম তোমরা জানতে পারলে। ভেরি গুড। এরপর আমরা চলে যাব 6 নম্বর পেজ। 6 নম্বর পেজে রয়েছে ব্যবহার, অর্থাৎ কোথায় কোথায় খাদ্য লবণ আমরা ব্যবহার করে থাকি, কমন সল্ট আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি, সেটা আমরা জানবো। আমি 2 বার 3 বার করে একটা কথা রিপিট এই কারণেই করছি, যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। হতে পারে যে কোনো টাইমে ভয়েসটা কেটে গেল বা খারাপ কাটা কাটা এলো, যার জন্য শুনতে পাচ্ছ না। তাহলে একবার এলে দুবারের বেলায় তোমরা বুঝে যাবে, এই কারণে কিন্তু আমি রিপিট করে দিচ্ছি, হ্যাঁ। ওকে। তো ব্যবহার কি বলতো? 1 নম্বর বলছে খাবারের স্বাদ বাড়াতে, অর্থাৎ খাবারের যে টেস্ট সেটা বাড়াতে লবণ ব্যবহার করি। যেমন বিভিন্ন তরকারিতে মাছ মাংস ডিম এগুলো দিয়ে কি লবণ দিয়ে খাই, তাহলে খাবারের স্বাদ বাড়াতে আমরা লবণের ব্যবহার করে থাকি। তারপর বলছে খাবার সংরক্ষণে, খাবার সংরক্ষণে কিন্তু লবণ ব্যবহার করা হয়। কোথায়? বিভিন্ন রকম আচার, এইগুলোতে কিন্তু লবণ দিয়ে রাখলে তাহলে সেটা কিন্তু খারাপ হয় না। তাহলে খাবার সংরক্ষণেও খাদ্য লবণের ব্যবহার করা হয়ে থাকে। শিল্প ও চিকিৎসায় এগুলোতেও কিন্তু খাদ্য লবণের ব্যবহার হয়। যেমন চিকিৎসায় স্যালাইনের বোতলে, যে স্যালাইনের জল থাকে, আমাদের শরীরে স্যালাইন দেওয়া হয় মানুষের শরীরে, তো সেখানে কি থাকে? সেখানে কিন্তু লবণ থাকে। তাহলে চিকিৎসা এবং শিল্প কাজেও কিন্তু কি ব্যবহার করাতে হয়ে থাকে? খাদ্য লবণ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ব্যবহার 3টে তোমাদেরকে বললাম। 1, খাবারের স্বাদ বাড়াতে। 2, খাবার সংরক্ষণে। 3, শিল্প ও চিকিৎসায়। তাহলে বুঝতে পারলে? ভেরি গুড। এবার আমরা চলে যাব 7 নম্বর পেজ। শরীরের গুরুত্ব, অর্থাৎ খাদ্য লবণের শরীরে গুরুত্ব কি রয়েছে? আমাদের শরীরের গুরুত্ব খাদ্য লবণে কি রয়েছে? 1 নম্বর হচ্ছে স্নায়ুর কাজ করতে সাহায্য করে। স্নায়ু যে কাজগুলো করে থাকে তা করতে খাদ্য লবণ সাহায্য করে আমাদেরকে। 2 নম্বর হচ্ছে পেশির সংকোচন, পেশির সংকোচনে সাহায্য করে খাদ্য লবণ। 3 নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, যদি বেশি পরিমাণে লবণ খাওয়া হয় তাহলে রক্তচাপ বেড়ে যায়, যেটাকে আমরা বলি প্রেসার। ঠিক আছে, এবং এবার যদি নুন কমে যায় শরীরের ভেতরে তাহলে কিন্তু প্রেসার লো হয়ে যায়। তাহলে বুঝতে পারছো যে স্নায়ুর কাজ, স্নায়ুর কাজ। তাহলে শরীরের গুরুত্ব কি কি খাদ্য লবণে? 1 নম্বর হচ্ছে স্নায়ুর কাজ। 2 নম্বর হচ্ছে পেশির সংকোচন। 2 নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ। তাহলে বুঝতে পারলে এই 3টে কাজ কিন্তু করে থাকে খাদ্য লবণ, আরো অনেক কাজ করে থাকে, কিন্তু তোমাদেরকে মেনলি এই 3টে পয়েন্ট মনে রাখতে হবে। 1, স্নায়ুর কাজ করে থাকে। 2 নম্বর পেশি সংকোচন করে থাকে। 3 নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। 8 নম্বর পেজ আমরা দেখে নেব আয়োডিন যুক্ত লবণ। আয়োডিন যুক্ত যে লবণ হয়, ঠিক আছে, সেই আয়োডিন যুক্ত লবণের এক ধরনের লবণ হয় যেটা হচ্ছে আয়োডিন যুক্ত লবণ। সেই লবণ খেলে কি, লবণ খাওয়া কেন প্রয়োজন সেটা তোমাদের জানতে হবে। 1 নম্বর থাইরয়েড সুস্থ রাখে। তাহলে আয়োডিন যুক্ত লবণ যদি খাওয়া যায় তাহলে থাইরয়েড যে আমাদের গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি শরীরের ভেতরে, সেটাকে সুস্থ রাখে কে? এই আয়োডিন যুক্ত লবণ। 2 নম্বর গলগণ্ড রোগ প্রতিরোধ করে। গলগণ্ড হচ্ছে এক ধরনের রোগ যেটাকে প্রতিরোধ করে এই আয়োডিন যুক্ত লবণ। তাহলে আয়োডিন যুক্ত লবণের গুরুত্ব কি? 1 নম্বর থাইরয়েড সুস্থ রাখে। 2 নম্বর হচ্ছে গলগণ্ড রোগ প্রতিরোধ করে থাকে। বুঝতে পারলে? ভেরি গুড। 9 নম্বর দেখিনি অতিরিক্ত ও অভাব।
অর্থাৎ এটা শর্টে লেখা আছে, এর মানে হচ্ছে অতিরিক্ত খাদ্য লবণ খেলে কি হবে এবং খাদ্য লবণের অভাব করলে কি হবে, তাই লেখা আছে অতিরিক্ত ও অভাব। দেখো অতিরিক্ত অর্থাৎ খাদ্য লবণ যদি অতিরিক্ত খাওয়া হয়, লবণ যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে উচ্চ রক্তচাপ হবে, মানে প্রেসার বেড়ে যাবে। এবং অভাব অর্থাৎ লবণের যদি অভাব হয় আমাদের শরীরে তাহলে দুর্বলতা হবে, মাথা ঘুরবে, অর্থাৎ প্রেসার লো হয়ে যাওয়া যেটাকে আমরা বলে থাকি চলতি ভাষায় সেটা। ঠিক আছে, শরীর উইক হয়ে যাবে এবং মাথা ঘুরবে। তাহলে বুঝতে পারলে যে খাদ্য লবণ অতিরিক্ত বা বেশি খেয়ে নিলে বা শরীরে লবণের পরিমাণ বেশি হয়ে গেলে উচ্চ রক্তচাপ হয়, যেটা বলা হয় প্রেসার বেড়ে গেছে, এবং অভাব ঘটলে দুর্বলতা ও মাথা ঘোরা এগুলো হয়ে থাকে। ঠিক আছে, ওকে। লাস্ট পেজ আমরা দেখব কি রয়েছে, উপসংহার। উপসংহারে কি বলছে, পরিমিত ও আয়োডিন যুক্ত লবণ আমাদের সুস্থ রাখে। উপসংহার, উপসংহার মানে একটা আমাদেরকে জ্ঞান দিচ্ছে এটাতে, যে কি পরিমিত অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ, বেশিও নয় কমও নয়, নির্দিষ্ট পরিমাণ খাদ্য লবণ ও আয়োডিন যুক্ত লবণ আমাদের সুস্থ রাখে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। ভেরি গুড। যদি এর মধ্যে এই যে ক্লাসটা করলাম খাদ্য লবণ সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, দরকার পড়লে তোমাদের টিচারদের এখনই বলো যে এই সমস্যাটা হচ্ছে, এখনই গ্রুপে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি পারলে এখনই তার উত্তর দিয়ে দেবো, যদি নাও সেটা সম্ভব হয় আমি পরের ক্লাসে হলেও ক্লিয়ার করে দেবো। কিন্তু কোনো রকম প্রশ্ন থাকলে, ডাউট থাকলে অবশ্যই সেটা আমাদেরকে তোমাদের টিচারদের দিয়ে, তোমাদের কোঅর্ডিনেটর যিনি আছেন তাকে দিয়ে আমাদেরকে জানাবে। ওকে, চলো এরপর আমরা কি করব, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব এই খাদ্য লবণ সম্পর্কে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ খাদ্য লবণ কমন সোর্স লেখা আছে, এখানে 5 থেকে 6টা প্রশ্ন দেওয়া থাকবে। সেই 5 থেকে 6টা প্রশ্নের এমসিকিউ প্রশ্ন কিন্তু, ঠিক আছে, অপশন দেওয়া থাকবে, তার উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। তো চলো স্টার্ট করে নি। দেখে নেবো তোমাদের 1 নম্বর প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য। 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কমন সল্ট? খাদ্য লবণের রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম কার্বনেট, অপশন বি সোডিয়াম ক্লোরাইড। দেখি বলো তো যে খাদ্য লবণের রাসায়নিক নাম কি। তো উত্তর হচ্ছে খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে অপশন বি সোডিয়াম ক্লোরাইড। দেখি ঠিক হলো না ভুল হলো। দেখো একদম ঠিক। দেখি তোমাদের জন্য পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, খাদ্য লবণের রাসায়নিক সংকেত কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট? অপশন এ NaCl, অপশন বি NaOH। দেখি বলো তো খাদ্য লবণের রাসায়নিক সংকেত কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট? অপশন এ NaCl, অপশন বি NaOH। উত্তর হচ্ছে খাদ্য লবণের রাসায়নিক সংকেত হচ্ছে অপশন এ NaCl। NaCl একদম ঠিক। ওকে, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, খাদ্য লবণ সাধারণত কোথা থেকে পাওয়া যায়? ফ্রম হোয়ার ইজ কমন সল্ট অবটেন্ড? খাদ্য লবণ সাধারণত কোথা থেকে পাওয়া যায়? ফ্রম হোয়ার ইজ কমন সল্ট অবটেন্ড? অপশন এ নদীর জল থেকে, রিভার ওয়াটার, অপশন বি সমুদ্রের জল থেকে, সি ওয়াটার। অপশন এ নদীর জল, রিভার ওয়াটার, অপশন বি সমুদ্রের জল, সি ওয়াটার। তো উত্তর হচ্ছে খাদ্য লবণ সাধারণত সমুদ্রের জল, অপশন বি সি ওয়াটার থেকে পাওয়া যায়। দেখি একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে একটু দেখে নাও। বলছে খাদ্য লবণের স্বাদ কেমন? হোয়াট ইজ দ্য টেস্ট অফ কমন সল্ট? অপশন এ মিষ্টি সুইট, অপশন বি নোনতা সল্টি। তাহলে খাদ্য লবণের স্বাদ কেমন, হোয়াট ইজ দ্য টেস্ট অফ কমন সল্ট? অপশন বি, অপশন এ মিষ্টি সুইট,
নোনতা, সল্টি। তো উত্তর হচ্ছে খাদ্য লবণের স্বাদ, অপশন বি নোনতা, সল্টি। দেখো একদম রাইট। এরপর আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন, যেখানে বলছে আয়োডিন যুক্ত লবণ খাওয়ার প্রধান কারণ কি? হোয়াই শুড উই ইউজ আয়োডাইজড সল্ট? অপশন এ খাবার মিষ্টি করতে, টু সুইটেন ফুড। অপশন বি গলগণ্ড রোগ প্রতিরোধ করতে, টু প্রিভেন্ট গয়টার। আয়োডিন যুক্ত লবণ খাওয়ার প্রধান কারণ কি? অপশন এ খাবার মিষ্টি করতে, অপশন বি গলগণ্ড রোগ প্রতিরোধ করতে। তো দেখো উত্তর হচ্ছে আয়োডিন যুক্ত লবণ খাওয়ার প্রধান কারণ হলো অপশন বি গলগণ্ড রোগ প্রতিরোধ করতে, টু প্রিভেন্ট গয়টার। দেখি ঠিক হলো না ভুল হলো? দেখো একদম ঠিক। দেখিনি তোমাদের জন্য শেষ কোয়েশ্চেন বা শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে? রয়েছে খাদ্য লবণের অভাবে কি দেখা যায়? ডেফিসিয়েন্সি অফ সল্ট কজেস, অপশন এ দুর্বলতা ও মাথা ঘোরা, উইকনেস অ্যান্ড ডিজিনেস। অপশন বি ওজন বৃদ্ধি, ওয়েট গেইন। খাদ্য লবণের অভাবে কি দেখা যায়? অপশন এ দুর্বলতা ও মাথা ঘোরা, অপশন বি ওজন বৃদ্ধি। উত্তর হচ্ছে খাদ্য লবণের অভাবে অপশন এ দুর্বলতা ও মাথা ঘোরা, উইকনেস অ্যান্ড ডিজিনেস, এই রোগটি দেখা যায়। ওকে, দেখি ঠিক না ভুল? একদম ঠিক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গেম কমপ্লিট হয়ে গেছে এবং 6-এর মধ্যে 6ই তোমরা পেয়েছো, অর্থাৎ 6টার মধ্যে 6টাই ঠিক দিয়েছো। উত্তরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু দেখে নাও। খাদ্য লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণের রাসায়নিক সংকেত কি? NaCl। খাদ্য লবণ সাধারণত কোথা থেকে পাওয়া যায়? সমুদ্রের জল থেকে। 4 নম্বর হচ্ছে খাদ্য লবণের স্বাদ কেমন? নোনতা। 5 হচ্ছে আয়োডিন যুক্ত লবণ খাওয়ার প্রধান কারণ কি? গলগণ্ড রোগ প্রতিরোধ করতে। 6 নম্বর খাদ্য লবণের অভাবে কি দেখা যায়? দুর্বলতা ও মাথা ঘোরা। তাহলে আশা করছি এখানে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পেরেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব? এরপর আমরা চলে যাব ডিকটেশন, নতুন যে জিনিসটা বলেছিলাম, বা এটাকে আমরা শ্রুতি লিখন বলে থাকি। আমি তোমাদেরকে 5টা ওয়ার্ড বলবো বাংলাতে এবং তারই ইংরাজি আম, যে মানে সেটাও বলবো। ঠিক আছে, সেটা তোমাদেরকে লিখতে হবে। কেমন ভাবে লিখতে হবে আমি একটু বলে দিচ্ছি। প্রথমে একটা খাতা নেবে, খাতার একটা পেজ খুলবে। ঠিক আছে, তো আমার শুনে শুনে সবাই করো। পেজ খোলার পর কি করবে? না দেখো এখানে পেজটার একদম উপর দিকে, অর্থাৎ খাতাটার একটা পেজ খুলেছো, সেই পেজটার উপর দিকে এইভাবে ঠিক বাঁ দিকে নাম লিখবে নিজের। আমি যেমন এখানে আমার নাম লিখে রেখেছি সঞ্জয় ঠাকুর, তো সেরকম তোমরা তোমার নাম লিখবে। ঠিক আছে, আমার নাম কখনোই লিখবে না, তোমরা নিজেদের নিজেদের নাম এইভাবে লিখবে খাতার উপরে। তো আশা করছি লেখা হয়ে গেছে। এরপর রয়েছে দেখো 2 নম্বর, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রোল নাম্বার লিখতে হবে। এখানে আমি একটা উদাহরণের জন্য, এক্সাম্পলের জন্য আমি লিখে রেখেছি 21। তো তোমাদেরকে তোমাদের যে ক্লাসের যে নাম প্রেজেন্ট হয় প্রত্যেক দিন, অ্যাটেন্ডেন্স হয়, ঠিক আছে, তো সেই অ্যাটেন্ডেন্সের যে তোমাদের নিজেদের নিজেদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, আশা করছি লেখা হয়ে গেছে। 3 নম্বর যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গ্রেড। আমি যেমন এখানে লিখে রেখেছি 6A। এর মানে কি? তোমরা কোন ক্লাসে পড়ো? যেমন তোমরা পড়ো ক্লাস 7-এ,
ঠিক আছে। আর এটা মানে হচ্ছে তোমাদের সেকশন, অর্থাৎ তোমরা এ সেকশন, বি সেকশন, সি সেকশন, কোন সেকশন সেটা লিখবে। যদি তোমাদের কোনো সেকশন ভাগ না করা থাকে তাহলে তোমরা লিখবে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে লিখবে গ্রেড 6, সরি গ্রেড আজকে তোমাদের 7, এ বা বি বা সি এইভাবে লিখবে। যাদের সেকশন নেই তাদের শুধু 7 লিখে দেবে। তাহলে বুঝতে পারলে এই তিনটা আশা করছি হয়ে গেছে, নাম, রোল নাম্বার, গ্রেড। তো এই তিনটে হয়ে যাওয়া মানে হয়ে গেলেই তারপর তোমাদের যেটা করতে হবে 4 নম্বর কাজ, সেটা হচ্ছে যে এইভাবে দেখো খাতাটার এইভাবে আমাদেরকে সিরিয়াল নাম্বার লিখতে হবে, 1.2.3. ঠিক আছে, 4.5. এইভাবে তোমরা 5 অব্দি আজকে লিখে রাখতে পারো। ঠিক আছে, 5 অব্দি, 1 2 3 4 5 তোমরা লিখে নাও। তো এইবার কি করতে হবে, এই সিরিয়াল নাম্বারগুলোর পর আমি যখন বলবো 1 নম্বরে এটা লেখো, আমি বাংলাতে বলবো, ইংরেজিতে বলবো, অর্থাৎ ইংরেজি বলবো এবং তার বাংলা মানেটা বলবো। যারা বাংলা লিখতে পারবে তারা শুধুমাত্র বাংলা লিখবে, এমন নয় একটা বাংলা একটা ইংরেজি, এমন নয়, শুধু বাংলাটাই লিখবে। ঠিক আছে, আর যারা ইংরেজি লিখতে পারবে তারা শুধু ইংরেজিটা লিখবে, এমন নয় বাংলাও লিখে দেবে একটা যেটা পারবে না, শুধু ইংরেজি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা লিখবে। এবং লেখার পর, লেখা হয়ে গেলে 5টা ওয়ার্ড আমি যখন বলে দেবো লেখা হয়ে গেলে, সেটা তোমাদের যে টিচার্স আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, কোঅর্ডিনেটর আছেন, তাদেরকে বলবে তোমাদের যে খাতাটাতে লিখলে এই ডিকটেশনটা, সেটা ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিদ্যাশক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে পাঠিয়ে দিতে। ঠিক আছে, প্রত্যেকজনের। ওকে। এরপর আমি 1 নম্বর 2 নম্বর করে আমি তোমাদের ডিকটেশনটা বলছি, তোমরা লিখবে। 1 নম্বর লেখো বাংলায় লবণ, ইংরেজিতে সল্ট। বাংলায় লবণ, ইংরেজিতে সল্ট। দুটোই লিখবে না, দুটোই লিখবে না, যে কোনো একটা। ঠিক আছে, যে ইংরেজিতে পারবে সে ইংরেজিতে সল্ট লিখবে, যে বাংলাতে পারবে সে বাংলায় লবণ লিখবে। তাহলে হয়ে গেল, ভেরি গুড। 2 নম্বর হচ্ছে বাংলায় সোডিয়াম, ইংরেজিতেও সোডিয়াম। বাংলায় সোডিয়াম, ইংরেজিতে সোডিয়াম। যারা বাংলায় লবণ লিখেছো তারা বাংলায় সোডিয়াম লিখবে, যারা ইংরেজিতে সল্ট লিখেছো তারা বাংলায়, সরি, ইংরেজিতে সোডিয়াম লিখবে। ঠিক আছে, তো আশা করছি 2 নম্বরেরটাও হয়ে গেছে। 3 নম্বর ক্লোরাইড, বাংলায় ক্লোরাইড, ইংরেজিতেও ক্লোরাইড। বাংলায় ক্লোরাইড, ইংরেজিতেও ক্লোরাইড, দুটোই একই। ঠিক আছে, বাংলায় ক্লোরাইড, ইংরেজিতেও ক্লোরাইড। 3 নম্বর হচ্ছে, সরি 4 নম্বর, সরি 4 নম্বর, 4 নম্বর বাংলায় আয়োডিন, ইংরেজিতেও আয়োডিন। বাংলায় আয়োডিন, ইংরেজিতেও আয়োডিন। বাংলাতে কি আয়োডিন, ইংরেজিতেও আয়োডিন। এটা 4 নম্বর হয়ে গেল, আশা করছি লিখে ফেলেছো। ঠিক আছে, 5 নম্বর শেষ তোমাদের জন্য, সেটা হচ্ছে বাংলায় সংরক্ষণ। বাংলায় সংরক্ষণ, ইংরেজিতে প্রিজার্ভেশন, ইংরেজিতে প্রিজার্ভেশন। নাম্বার 5, বাংলায় সংরক্ষণ, ইংরেজিতে প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন। তো আশা করছি তোমরা লিখে ফেলেছো। ঠিক আছে, এটাই ছিল ডিকটেশন। এইভাবে কিন্তু প্রত্যেকদিন আমরা 5টা 6টা করে ওয়ার্ড করব। ঠিক আছে, তো আশা করছি ক্লাসটা তোমার এই যে যেটা লিখলে সেটা আমাদেরকে বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে বলবে। ওকে, গুড। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। তো থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।